চীনের পূর্বাঞ্চলে তাণ্ডব চালিয়ে সাংহাইয়ের দিকে ধেয়ে আসছে টাইফুন ইনফা। হেনান প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 63। লন্ডনেও আকস্মিক বন্যা। 7 মাস বন্ধ থাকার পর বিদেশিদের জন্য পবিত্র ওমরা পালনের অনুমতি সৌদি আরবের। 10 আগস্ট থেকে 2 ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাই পাবেন সুযোগ। পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যেই সামরিক প্রদর্শনী। রাশিয়ার অপ্রতিরোধ হামলা চালানোর সক্ষমতা রয়েছে মস্কোর, দাবি পুতিনের। এবং করোনায় বিপর্যস্ত মালয়েশিয়ায় একদিনে আক্রান্তের নতুন রেকর্ড। মৃত্যুর তালিকায় বাংলাদেশিরাও। 2 ডোজ টিকা গ্রহণকারীরা প্রায় 100% সুরক্ষিত, নতুন গবেষণা প্রকাশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। চীনের পূর্বাঞ্চলে উপকূলে আঘাত হানার পর সাংহাইয়ের দিকে ধেয়ে আসছে টাইফুন ইনফা। যে কোনো সময় উপকূলে আঘাত হানতে পারে এটি। এর মধ্যে সব ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এদিকে হেনান প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 63 জনে দাঁড়িয়েছে। ইতিহাসের ভয়াবহ বন্যার মধ্যেই চীনে এখন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে টাইফুন ইনফা। রোববারই দেশটির পূর্বাঞ্চলীয় ঝৌসান উপকূলে আঘাত হেনেছে ইনফা। দিক পরিবর্তন করে সাংহাইয়ের দিকে অগ্রসর হচ্ছে টাইফুনটি। যে কোনো সময় উপকূলে আঘাত হানতে পারে এটি। এরই মধ্যে সাংহাইয়ের দক্ষিণাঞ্চলের একটি বন্দর থেকে জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে সব ফ্লাইট। বন্ধ ঘোষণা করা হয়েছে পার্ক ও জাদুঘর। পার্শ্ববর্তী জেজিয়াং প্রদেশেও সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের নিরাপদে থাকতে বলেছে কর্তৃপক্ষ। এদিকে চলমান বন্যায় হেনান প্রদেশের অবস্থার কোনো উন্নতি হয়নি। বন্যায় এখন পর্যন্ত কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পানিবন্দী আছে কয়েক লাখ মানুষ। কখনো ভাবিনি এমন অবস্থার মুখোমুখি হতে হবে। সবাই আমাদের প্রতি সহানুভূতি দেখিয়েছে। কয়েকদিন পানির সাথে আমাদের লড়তে হয়েছে। খুব কষ্ট করেছি আমরা। প্রদেশটির যেসব এলাকা থেকে পানি নেমে গেছে সেখানে উদ্ধার কাজ চলছে দ্রুত গতিতে। অসহায় মানুষদের সহায়তায় হাত বাড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরকার থেকেও খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে লন্ডনে। রোববার শহরটির বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে যায়। রাস্তা ডুবে যাওয়ায় ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। এদিন ইংল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে 75 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একই সঙ্গে আরও বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। সাত মাস বন্ধ থাকার পর আগামী 10 আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের জন্য পবিত্র ওমরা পালনের অনুমতি দিল সৌদি আরব। তবে 2 ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাই কেবল ওমরা করার সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। করোনা মহামারীর কারণে বিদেশি নাগরিকদের জন্য সাময়িক স্থগিত থাকা ওমরা পালন আবারও শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। পহেলা মহররম বা 10 আগস্ট থেকে বিদেশিদের ওমরা পালনের অনুমতি দেবে দেশটি। এরই মধ্যে রোববার থেকে সৌদি আরবে বসবাসরত মুসল্লিরা ওমরা পালনের অনুমতি পেয়েছেন। তবে আগামী মাস থেকে ওমরাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে কোন কোন দেশ থেকে সেই তালিকা এখনো প্রকাশ করা হয়নি। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানায়, ওমরা পালনের জন্য বিদেশ থেকে আগত মুসল্লিদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করে করোনা ভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা অবলম্বন করা হবে। একই সঙ্গে মুসল্লিদের সৌদি সরকারের সকল নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি মুসল্লিদের অবশ্যই করোনা টিকার 2 ডোজ নিয়ে তারপর আবেদন করতে হবে। বয়স হতে হবে 18 বছরের ওপর। করোনার কারণে গত 7 মাস দেশটির আভ্যন্তরীণ মুসল্লিরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ওমরা পালনের বিশেষ সুযোগ পেয়েছেন। এর আগে গত বছরের 1 নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও মুসল্লিরা ইবাদতের উদ্দেশ্যে মসজিদুল হারামে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিশ্বের কয়েকটি দেশে করোনার 2য় ও 3য় ঢেউ ছড়িয়ে পড়ার সংক্রমণ এড়াতে আবারও তা স্থগিত করা হয়। হজ এবং ওমরা পালনের জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে ভ্রমণ করে থাকেন। তবে মহামারী করোনার কারণে গেল 2 বছর নির্দিষ্ট সংখ্যক মুসল্লি হজ ও ওমরা করতে পেরেছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।
পশ্চিমা দেশগুলোর সাথে চলমান উত্তেজনার মধ্যে ব্যাপক আকারে সামরিক প্রদর্শনীর আয়োজন করল রাশিয়া। নৌবাহিনী দিবস উপলক্ষে সেন্ট পিটার্সবার্গ শহরের উপকূলে 6 দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেন তিনি। বলেন, যে কোনো ধরনের অপ্রতিরোধ্য হামলা চালানোর সক্ষমতা রয়েছে রাশিয়ার। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের উপকূলে আয়োজিত নৌবাহিনী দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করে দেশটির সামরিক বাহিনী। এতে 54টি যুদ্ধ জাহাজ, 3টি পারমাণবিক সাবমেরিন ও নৌবাহিনীর কয়েক হাজার সদস্য অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, পানির নিচে, উপরে, আকাশে যে কোনো জায়গায় শত্রু শনাক্ত ও মোকাবেলার সামর্থ্য মস্কোর রয়েছে। পশ্চিমা দেশগুলোকে ইঙ্গিত করে পুতিন বলেন, যে কোনো শত্রুর বিরুদ্ধে অপ্রতিরোধ্য হামলা চালানোর ক্ষমতা আছে। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যা কিছু প্রয়োজন সবই আমাদের আছে। জলে, স্থলে, আকাশে যেখানে শত্রু থাকুক না কেন, মস্কোর সেনারা অপ্রতিরোধ্য। মাতৃভূমি রক্ষায় রাশিয়া সর্বদা সোচ্চার। ব্রিটিশ যুদ্ধজাহাজের ক্রিমিয়া উপদ্বীপ অতিক্রম করার কয়েক সপ্তাহ পরেই এমন মন্তব্য করলেন পুতিন। এর মাধ্যমে বিরোধপূর্ণ রাষ্ট্রগুলোকে এক প্রকার সতর্ক বার্তাই দিল রাশিয়া, এমন মত বিশ্লেষকদের। পুতিনের এই মন্তব্যের আগে গেল মাসে কৃষ্ণ সাগরে ক্রিমিয়ার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গোলা ও গুলি চালায় রাশিয়া। নিজেদের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করা ব্রিটিশ যুদ্ধজাহাজ HMS ডিফেন্ডারকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না করেই ডুবিয়ে দিতে পারত বলে হুঙ্কার দিয়েছিল রাশিয়া। শুধু তাই নয়, ওই ঘটনায় যুক্তরাজ্যকে উস্কে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছিলেন পুতিন। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ। দর্শক, আবারও ওমরার সবশেষ খবর জানাবো। এই মুহূর্তে জেদ্দায় আছেন সহকর্মী আল মামুন শিপন। সরাসরি যাচ্ছে তার কাছে। শিপন। কাজল, যেমনটি আপনি বলেছিলেন যে বহু যন্ত্রণা কল্পনার পরে সৌদি আরব সরকার যে এবছরের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং সকল কিছু চিন্তা ভাবনা করে স্থানীয় পর্যায়ে সীমিত পরিসরে 60,000 হজযাত্রীদের সমন্বয়ে 150টি দেশের নাগরিকদের নিয়ে এবছর সাকসেসফুল শতভাগ সফল হজ পালন করেছেন। তারই আলোকেই কিন্তু পুনরায় আগামী 10 আগস্ট থেকে পবিত্র ওমরা চালু করেছেন। সে ওমরা বহির্বিশ্ব থেকে বিভিন্ন দেশের হাজিরা এসে এখন ওমরা করতে পারবেন। তবে অনেকগুলো স্বাস্থ্য সতর্কতা এবং স্বাস্থ্য সচেতনতা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং কোন কোন দেশ থেকে এসে এই দেশে ওমরা করতে পারবেন সে বিষয়ে এখনো কোনো দেশের নাম এবং কোন দেশ বাদ যাবে সেগুলো এখনো উল্লেখ করেনি। সৌদি গালফ নিউজের একটি সাক্ষাৎকারে কিন্তু সৌদি ধর্ম মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি এই বিষয়টি জানিয়েছেন। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এর আগের বছর 2020 সালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কিন্তু স্থানীয় পর্যায়ে সীমিত পরিসরে মাত্র 10,000 হজযাত্রীদের সমন্বয়ে পালিত হয়েছিল পবিত্র হজ। এরপরে 2020 সালের 1 নভেম্বর চালু করেছিলেন যে পবিত্র ওমরা চালু করে দিচ্ছিলেন যে বহির্বিশ্ব থেকে হজযাত্রীরা এসে এখানে ওমরা পালন করার জন্য। কিন্তু করোনার দ্বিতীয় এবং তৃতীয় ভ্যারিয়েন্টের কারণে, তৃতীয় ঢেউর কারণে কিন্তু সেটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্থগিত করে কিন্তু তারা স্থানীয় নাগরিক এবং এখানকার প্রবাসী নাগরিকদের নিয়ে তাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্থানীয় নাগরিক এবং প্রবাসী নাগরিকরা ধাপে ধাপে তার অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ওমরা করেছিলেন। কিন্তু এখন এই বছর পবিত্র হজের সাকসেসফুল সফল হজ পালন শেষ করার কারণে কিন্তু এখন পুনরায় আবার আগামী 10 আগস্ট থেকে পবিত্র ওমরা চালু করেছে। এতে স্থানীয় প্রবাসী এবং স্থানীয় নাগরিকরা খুবই আনন্দিত। এ ছিল কাজল পবিত্র ওমরার বিষয়ে সর্বশেষ। 10 আগস্ট থেকে শুরু হচ্ছে আবার ওমরা। সে খবর জানাতে জেদ্দা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আল মামুন শিপন। যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। যে অঞ্চলে টিকাদান কর্মসূচির হার কম, সেখানে নতুন করে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।
আপনাকে ধন্যবাদ। এতদিন আমরা যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির সুখবর দিয়ে আসছিলাম, যে ক্রমবর্ধমানভাবে যে উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতি সেটি সম্পর্কে জানাচ্ছিলাম, কিন্তু আজকে আপনাকে কিন্তু আবার করোনা পরিস্থিতির খারাপ দিকটির কথাই তুলে ধরা হচ্ছে। আজকে করোনা পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এবং করোনা মহামারীতে যে স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছে টাস্কফোর্সের যিনি প্রধান, হোয়াইট হাউসের স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফাউসি, তিনি এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্টেট গভর্নর অ্যান্ড্রু কুমো, নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও এবং আগামী বছর যে নতুন মেয়র আসছেন, যিনি যাকে বলা হচ্ছে যে তিনি মেয়র হতে যাচ্ছেন, সেই ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী এরিক অ্যাডামস, তারা কিন্তু 5 জন আজকে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং তারা 5 জনই করোনার যে আবার যে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেই আশঙ্কার কথাই তারা তুলে ধরছেন। এখন পর্যন্ত যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হচ্ছে পুরো যুক্তরাষ্ট্রে 48 ভাগের কিছু মানুষ পুরোপুরি ভ্যাকসিনেটেড হয়েছেন, অর্থাৎ তারা টিকা গ্রহণ করেছেন এবং 58% মানুষ তারা অন্ততপক্ষে একটি টিকা দিয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু টিকার কোনো অভাব নেই। যুক্তরাষ্ট্রের প্রশাসন, স্থানীয় প্রশাসন, তারা বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের মানুষজনদেরকে টিকার ব্যাপারে উৎসাহ দিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু শুরু থেকেই টিকা দেওয়ার ব্যাপারে কিন্তু একটি অনীহা রয়েছে। এখানেও কিন্তু বাংলাদেশের মতোই নানান রকম গুজব ছড়িয়ে পড়েছে এই টিকা দেওয়ার বিষয়টি নিয়ে। এখন অ্যান্থনি ফাউসি এবং প্রেসিডেন্ট জো বাইডেন আজকে যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে যে টিকা যারা নিচ্ছেন তারা কিন্তু কেউ মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছেন না করোনায় এবং তাদের মৃত্যুর হার কিন্তু বলা যায় প্রায় শূন্য। এখন পর্যন্ত যারা হসপিটালাইজড হচ্ছেন এবং যারা মারা যাচ্ছেন তারা কেউই টিকা দেননি, অর্থাৎ টিকা দেওয়ার উপরেই তারা সবাই জোর দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট এবং স্থানীয় প্রশাসন। কিন্তু এর পরেও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে কিন্তু টিকা নেয়ার ব্যাপারে কিন্তু অনীহা রয়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পরিস্থিতি যখন ভালো হয়েছে তখন কিন্তু যুক্তরাষ্ট্রে নানানভাবে যে মাস্ক পরা, নানানভাবে যে বাধ্যবাধকতা রয়েছে সেগুলো কিন্তু শিথিল করা হয়েছিল কাজল। সেই সময়ে কিন্তু যুক্তরাষ্ট্রের মানুষ কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে। আমরাও যুক্তরাষ্ট্রের সময় সংবাদের মাধ্যমে কিন্তু সবাইকে দেখিয়েছি যে এই দেশটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, কিন্তু ডেল্টা প্লাস নামে যে নতুন ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্টের সংক্রমণে কিন্তু আবারও নাজেহাল, আবারও নাকাল কিন্তু যুক্তরাষ্ট্র। এটি একটি ভয়ঙ্কর অবস্থা, যেখানে ভারত এবং ব্রিটেন, যেখানে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে, সেখানে বাংলাদেশের অবস্থাও খারাপ, এখন যুক্তরাষ্ট্রে কিন্তু আবার নতুনভাবে খারাপ হচ্ছে। আমি এই বিষয়ে সার্বিকভাবে কথা বলার জন্য একজন বাংলাদেশি যিনি থিয়েটার কর্মী এবং নাট্যকর্মী, তার সঙ্গে একটু কথা বলবো। একটু আপনি আমাদেরকে বলবেন যে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি সম্পর্কে আপনি একটু আমাদেরকে জানাবেন। সবচেয়ে মানে খুশির খবর হচ্ছে যে বিগত দিনগুলিতে অনেক চেষ্টার পরে রাষ্ট্রীয়ভাবে মানুষের সচেতন অবস্থার কারণে যে আপনার এই মহামারীর হাত থেকে আমরা অন্ততভাবে নিশ্চিন্ত হয়েছিলাম যে আর মনে হয় আমাদের এফেক্টেড হবে না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কয়েকদিনের ভিতরে যে এর পার্সেন্টেজটা ডে বাই ডে বাড়তেছে। বাট এই বাড়ার ভিতরে কিন্তু আমরা চিন্তিত না এই কারণে যে প্রতিটা মানুষ ভীষণভাবে সচেতন, তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য সচেতন। আমি বাঁচতে না পারি, আমার ফ্যামিলি বাঁচতে পারবে না। আমি যদি এফেক্ট হয়ে যাই, আমার মা বাবাকে আমি বাঁচাতে পারবো না। সেই ক্ষেত্রে রাষ্ট্র যেখানে ফাইট করতেছে মানুষকে বাঁচানোর জন্য, মানুষও ফাইট করতেছে রাষ্ট্রকে কিভাবে বাঁচানোর জন্য। আমার একটাই কথা, সেটা হচ্ছে সচেতন। জি, বাংলাদেশিরা যেভাবে সংগঠন নানান রকম প্রোগ্রাম করছে, পিকনিক করছে, অনুষ্ঠান করছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? ভুল, এই প্রোগ্রাম করা এখনো ভুল, কারণ এখনো আমরা মুক্ত না, এই মহামারী অতিমারীর থেকে আমরা এখনো মুক্ত না, এটা করা উচিত না। আপনাকে অনেক ধন্যবাদ জনাব বোখারি। থ্যাংক ইউ। জি, কাজল আব্দুল্লাহ, আপনি শুনছিলেন যে সচেতন মানুষ কিন্তু বলছেন যে এখন যেভাবে মানুষজন রাস্তায় বেরিয়ে এসে পড়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু এখনো সেই রকম পরিস্থিতি যুক্তরাষ্ট্রে বিরাজ করছে না। যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আবারও খারাপের দিকে যাচ্ছে। এখন সেই অবস্থায় মানুষকে আবারও সচেতন করা দরকার। এই ছিল আমার কাছে সর্বশেষ। কাজল আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে করোনা পরিস্থিতি, সে খবর জানাচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে। সবশেষ একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় 18,000, যা দেশটিতে একদিনের সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড। করোনায় মালয়েশিয়া এ পর্যন্ত মারা গেছে 8,000। দেশটির বিভিন্ন রাজ্য থেকে প্রায় প্রতিদিনই বাংলাদেশির আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে। এমন পরিস্থিতিতে ব্যাপক শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট।
মালয়েশিয়ায় করোনার ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই ভাঙছে আগের রেকর্ড। রোববার দেশটিতে একদিনেই রেকর্ড শনাক্ত হয়। করোনার ভয়াল থাবা থেকে বাদ পড়ছে না প্রবাসী বাংলাদেশিরাও। বহু জাতিগোষ্ঠীর দেশ মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য থেকে প্রতিদিনই বাংলাদেশির মৃত্যুর খবর আসে। দেশটিতে গত 24 ঘন্টায় 7,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড। দেশব্যাপী চলমান ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম ধাপের কঠোর লকডাউনের পরও কোনোভাবেই করোনা সংক্রমণ কমাতে পারছে না মালয়েশিয়া। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগীর ভিড়, দেখা দিয়েছে শয্যা সংকট। করোনা মোকাবিলায় জোরদার করা হয়েছে টিকাদান কর্মসূচি। প্রতিদিন গড়ে 4 থেকে 4.5 লাখ মানুষকে দেয়া হচ্ছে ভ্যাকসিন। প্রাপ্তবয়স্কদের মধ্যে এখনো পর্যন্ত প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছে 49.2% মানুষ, দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছে 23.1%। তারপরও সংক্রমণের ঊর্ধ্বগতিতে আতঙ্ক আর অনিশ্চয়তায় প্রবাসীরা। কঠোর লকডাউন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার পরও মালয়েশিয়াতে করোনার ঢেউ যেভাবে বেড়েই চলছে, তাতে জনসাধারণের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করব এসওপি মেনে চলার জন্য, মাস্ক স্যানিটাইজার ব্যবহার করার জন্য, কোনো ধরনের গণজমায়েত, ঈদ পুনর্মিলনী সহ কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজন কিংবা অংশগ্রহণ করা থেকে বিরত থাকা। কঠোর লকডাউনের মধ্যে যে প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে সেগুলো মন্ত্রণালয়ের অনুমতিপত্রের অপব্যবহার করছে কিনা তা যাচাই করছে সংশ্লিষ্ট বিভাগ। একই সঙ্গে দেশ জুড়ে করোনার ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে অস্থায়ী রোডব্লক স্থাপন করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী 27 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত দেশটির কেলান্তান, পেরাক, তেরেঙ্গানু রাজ্য সহ অন্তত 29টি অঞ্চলে ইএমসিও ঘোষণা করেছে মালয়েশিয়ার নতুন উপপ্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আন্তর্জাতিক সময় আরও থাকছে। করোনার বিধিনিষেধে শিথিলতা আসায় গ্রীষ্মের আনন্দ উৎসবে চিরচেনা রূপে সুইডেন। পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। পাশ করানোর দাবিতে পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ করছে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। বিক্ষোভের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সুব্রত আচার্য, সরাসরি চলে আছে তার কাছে। সুব্রত। কাজল, আপনাকে ধন্যবাদ। কাজল, আপনি জানেন যে বিশ্ব মহামারী চলছে গত বছর 2000 সালের শুরু থেকে। সেই মহামারীর কারণে গত বছরের মার্চ থেকে আপনি জানেন যে ভারতের সবচাইতে বড়, বিশ্বের সবচেয়ে বড় লকডাউন দিতে হয়েছিল ভারতকে মার্চ মাসের পর থেকে। আর ঠিক ওই সময় ছিল ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত বছরও কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি এবং ফলাফলও প্রকাশ হয়নি। এবছরও কিন্তু একই রকম ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা হয়নি। সেটির কারণ হচ্ছে কোভিড, এবং আপনি জানেন যে এই কিন্তু যেহেতু শিক্ষাবর্ষগুলো নষ্ট হবে, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে এবছরই কিন্তু প্রথম উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়েছে। এবং গত শুক্রবার যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়েছে সেটি নবম এবং তাদের একাদশ শ্রেণীর যে অনলাইনের পঠন পাঠন তার মূল্যায়নের ভিত্তিতে এই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। দেখা গিয়েছে এই ফল প্রকাশের পর প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী বিভিন্ন জেলায়, আপনি জানেন যে রাজ্যের 23টি জেলা, 23টি জেলার বিভিন্ন জায়গায় তাদের অবরোধ এবং তাদের দাবি হচ্ছে যে পদ্ধতিতে মূল্যায়ন হয়েছে সেই পদ্ধতিটি সঠিক নয় এবং তারা তাদেরকে পাশ করিয়ে দিতে হবে। আপনি জানেন যে প্রায় 8,19,202 জন পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিকে অংশ নিয়েছিল এবং তাদের মধ্যে প্রায় 8,02,000-এর মতো পাশ করে দেওয়া হয়েছে এবং সেখানে প্রায় 3.5 লক্ষ প্রথম শ্রেণীতে পাশ করা হয়েছে। এটা নজিরবিহীন ঘটনা। তো এই যে ফলাফল প্রকাশের ক্ষেত্রে যে এটা ভারসাম্যহীনতা কে অভিযোগ এনেই কিন্তু শুধু পরীক্ষার্থীরাই নয়, দেখা গেছে যে আন্দোলনে সামিল হয়েছিলেন তাদের অভিভাবক এবং তাদের বক্তব্য হচ্ছে যে তাদের পাশ করানো হোক, না হলে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হোক। তো এই রকম পরিস্থিতি কিন্তু পুরো রাজ্য জুড়েই তৈরি হয়েছে। এদিকে গোটা ব্যবস্থার বিষয়টি যে মুখ্য সচিব তিনি কিন্তু বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছিলেন যে উচ্চ শিক্ষা সংসদ বোর্ডের যে চেয়ারম্যান মহুয়া দাসকে, এবং পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়েছে কারণ এই সর্বশেষ যে বিজ্ঞপ্তি তিনি জানানো হয়েছে যে আগামী 7 দিনের মধ্যে যে যাদের অভিযোগ রয়েছে তারা যদি লিখিতভাবে ফর্ম ফিল আপ মাধ্যমে জমা দেন তাহলে বিষয়টি দেখা হবে। তো এই ছিল কাজল আব্দুল্লাহ পশ্চিমবঙ্গের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পাশ করার দাবিতে যে বিক্ষোভ, আমার কাছে তার সব শেষ। ভারতের পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। তিউনিসিয়ায় করোনা মোকাবিলায় ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী হিশেম মিসিসিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট কাইস সাইদ।
একই সঙ্গে পার্লামেন্ট বাতিল করেছেন তিনি। দেশটিতে প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের মুখে রোববার এই সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট। তার এই ঘোষণার পরপরই রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেছে বিক্ষোভকারীরা। আল জাজিরা জানায়, মহামারী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি বিধিনিষেধের কারণে অর্থনৈতিক সংকটে পড়েছে তিউনিসিয়া। কয়েকদিন ধরেই দেশটিতে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ হচ্ছে। স্পেন সহ সারা ইউরোপ জুড়ে চলছে গ্রীষ্মকালীন ছুটি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অফিস আদালতে চলছে পালাক্রমে। আগামী 3 মাস এভাবেই চলবে গ্রীষ্মকালীন ছুটি। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য, ছবিতে রিপোর্ট। গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে স্পেনে। বছর জুড়েই দেশটির স্কুল কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতরা অপেক্ষায় থাকেন এই ছুটির। এ যেন চাতক পাখির মতোই অবস্থা। গ্রীষ্মকালীন অবকাশ যাপনে থাকে নানা আয়োজন, তবে বেশিরভাগ মানুষই স্বস্তির আশায় সাগর সৈকতকে বেছে নেয় হিমশীতল নীল জলে ডুব দিতে। অনেকদিন লকডাউন ছিল, লকডাউন খোলার পর আমরা সবাই একসাথে হয়েছি। বাচ্চাদের স্কুল লং টাইমের জন্য বন্ধ থাকে, তো বাচ্চাদের সাথে সাথে বাচ্চারা ঘরে বোরিং হয়ে যায়, যার জন্য আমরা বড়রা মিলে প্ল্যান করি যে এক এক জায়গায় কোথায় আমাদের টাইম পাসটা যেন ভালো হয়। অবকাশ যাপনের দৌড়ে প্রবাসী বাংলাদেশিরাও পিছিয়ে নেই, তাদেরও থাকে নানা আয়োজন। কেউ এই সময়টাতে পাড়ি জমায় নিজ মাতৃভূমি বাংলাদেশে পরিবার পরিজনের সান্নিধ্য পাওয়ার আশায়, আবার কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে অবকাশ যাপন করেন নানাভাবে নিজেদের মতো করেই। আমরা এই দীর্ঘদিন কাজ কর্ম করার পরে এখন অনেক লম্বা ছুটি পেয়েছি, ভ্যাকেশন পেয়েছি। তারই সাথে সাথে আমরা ফ্যামিলিকে নিয়ে বিভিন্ন মাদিদের বাইরে বিভিন্ন জায়গায় হলিডে এবং ট্যুর এবং ফ্যামিলিদেরকে বাচ্চাদেরকে নিয়ে এনজয় করতেছি। স্পেনের মাদ্রিদে আমরা যারা কর্মজীবী আছি এবং বাচ্চা কাচ্চা যারা আছে, আমরা লম্বা ছুটি পেয়েছি কর্মক্ষেত্রেও স্কুলের ক্ষেত্রেও, সেজন্য আমরা ভালোভাবে এনজয় করতে পারতেছি এই বছরের ছুটি। সারা বছর কর্মক্লান্তিতে ঝিমিয়ে পড়া মানুষগুলো অবকাশ যাপন শেষে নতুন অনুপ্রেরণায়, নতুন উদ্যমে আবার শুরু করেন নিজ নিজ কাজ। আর এভাবেই চলে স্পেনের অবকাশকালীন দিনগুলো। সময় সংবাদ, স্পেন। শীতপ্রধান দেশ সুইডেনে অল্প সময়ের জন্য আসে গ্রীষ্মকাল, আর গ্রীষ্মের পুরো সময়টা নানা আয়োজন আর আনন্দ উৎসবে মেতে থাকেন সুইডিশরা। এবছর করোনা বিধিনিষেধে শিথিলতা আশায় দেশটিতে ফিরেছে গ্রীষ্মের আনন্দ উৎসবের চিরচেনা রূপ। সুইডেন থেকে সেই খবর জানাচ্ছেন শফিউল আলম। সুইডেন শীত প্রধান দেশ হওয়ায় বছরের বেশিরভাগ সময়ই ঘর আর অফিসে ব্যস্ত থাকেন সাধারণ মানুষ। খুব অল্প সময়ের জন্য আসা গ্রীষ্মের জন্য সারা বছর থাকতে হয় অপেক্ষায়। এই সময়টা আনন্দ উৎসবে মেতে থাকেন সবাই। সামারে আমরা সবাই ঘুরতে বের হই, ফ্যামিলি নিয়ে ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। সুইডেনে এই সামার সময়টা আসলে খুবই কম। এই সময় আমাদের আসলে ছুটি থাকে, আমরা একটু চেষ্টা করি বাইরে ঘোরাফেরা করার জন্য। কাজের ফাঁকে আমরা সময় পেলেই ঘুরতে বেরিয়ে যাই এই সুন্দর রৌদ্রোজ্জ্বল আবহাওয়াটাকে উপভোগ করার জন্য। গত বছর করোনার প্রভাবে উৎসব আনন্দে ভাটা পড়লেও এবছর করোনার বিধিনিষেধে শিথিলতা আসায় সুইডেন ফিরেছে গ্রীষ্মের সে চিরচেনা রূপে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবার নিয়ে ছুটির এই সময়টাকে দূরে কোথাও ঘুরে আসা, নদী সমুদ্র পাহাড় ভ্রমণে বেরিয়ে পড়েন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। সুইডেনে খুব অল্প সময়ের জন্য আসে গ্রীষ্মকাল, আর এই পুরো সময়টা উপভোগ করতে থাকে নানা আয়োজন। এবার করোনার বিধিনিষেধে শিথিলতা থাকায় পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। আবারও টাইফুন ইনফার খবর। চীনে আঘাত হানা টাইফুন ইনফা আঘাত হানতে পারে জাপানেও। এতে টোকিও অলিম্পিক আয়োজনে মারাত্মক বিঘ্ন ঘটতে পারে। সেজন্য সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেসব অ্যাথলিট আছেন তাদেরকে সরিয়ে নিচ্ছেন আয়োজক কর্তৃপক্ষ। অলিম্পিক্স উদ্বোধন হয়েছে 3 দিন পেরোয়নি। তামাম দুনিয়ার সেরা অ্যাথলিটদের খেলায় বুঁদ সারা বিশ্ব। খেলার ঝড় না থামতেই জাপানে ধেয়ে আসছে সত্যিকারের ঝড়। চীনে আঘাত এনেছে টাইফুন ইনফা, যা ধেয়ে আসতে পারে জাপানের দিকে। অলিম্পিক কর্তাদের কপালে তাই চিন্তার ভাঁজ। ইতোমধ্যে জাপানের দ্বীপ হনশুতে ভারী বৃষ্টিপাত ও সমুদ্রের উঁচু উঁচু ঢেউ ধেয়ে আসছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে যে কোনো সময় আঘাত হানতে পারে ভয়াবহ টাইফুন, যে জন্য সমুদ্র তীরবর্তী মানুষদের বেশ সতর্ক করা হয়েছে। এখানে এর আগেও বড় বড় ঝড় এসেছে, তবে এবারেরটা ভিন্ন। করোনায় আমাদের আর্থিক অবস্থা ভালো না, তার উপর এই বিপদ কাটানো কঠিন। এদিকে রবিবার থেকে শুরু হয়েছে অলিম্পিক্সে সার্ফিং ইভেন্ট, যা
যা টানা 8 দিন হবার কথা ছিল। টাইফুনের পূর্বাভাসে তা শঙ্কার মুখে পড়ল। দ্রুত সমুদ্র উপকূল থেকে অ্যাথলিটদের সরিয়ে ফেলার চেষ্টা করছে আয়োজকরা। আমরা জানি না ঝড়ের ভয়াবহতা কতটা কঠিন হবে, তবু আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি। আমরা খাদ্য আশ্রয় নিশ্চিত করছি যেন কোনো অ্যাথলিট আহত না হয়। একে তো করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত জাপানি নাগরিকরা, তার উপর এই টাইফুন শেষ পর্যন্ত ভয়াবহ রূপ ধারণ করলে মাথায় হাত পড়বে আয়োজকদের। মেহেদী নাইম, সময় সংবাদ। প্রথমবারের মতো অপ্রীতিকর ঘটনা ঘটল এবারের টোকিও অলিম্পিকে। হকি ইভেন্ট চলাকালে স্পেনের খেলোয়াড় ডেভিড অ্যালেগ্রের মাথায় হঠাৎ হকি স্টিক দিয়ে আঘাত করে বসেন আর্জেন্টিনার খেলোয়াড় লুকাস রসি। এই ঘটনার বিবাদে জড়িয়ে পড়েন দু দলের খেলোয়াড়রা। উপায় না পেয়ে তাড়াতাড়ি খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। খেলার মাঠে এমন ন্যাক্কারজনক আচরণের সমালোচনার মুখে আর্জেন্টিনা দল। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামের মধ্যেই লুকিয়ে আছে এর মাহাত্ম্য। কারণ অলিম্পিক শুধু খেলাই নয়, রচনা করে ভ্রাতৃত্বের বন্ধন, শত্রুকেও পরিণত করে বন্ধুতে। দেশে দেশের বৈরী সম্পর্ক খেলাধুলার মাধ্যমে হয়ে ওঠে শান্তির প্রতীক। তবে কখনো কখনো ক্রীড়াযজ্ঞেও ঘটে নানা অপ্রীতিকর ঘটনা। টোকিও অলিম্পিক শুরুর আগে ছিল নানা অনিশ্চয়তা, তবে সব প্রতিকূলতা শেষে নির্ধারিত সময়ে মাঠে গড়ায় আসর। করোনার চোখ রাঙানির মাঝেও গেমস মাতাচ্ছেন বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা। এরই মধ্যে প্রথমবারের মতো ন্যাক্কারজনক এক ঘটনা ঘটল টোকিওতে। অলিম্পিকে হকি ইভেন্টের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন ও আর্জেন্টিনা। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় লড়াই চালিয়ে যাচ্ছিল দুদল। হঠাৎ পেশিতে টান লাগায় মাটিতে শুয়ে পড়েন স্পেনের ডেভিড অ্যালেগ্রে। 2004 সাল থেকে এখন পর্যন্ত সবকটি অলিম্পিকে স্প্যানিশদের জার্সিতে খেলেছেন তিনি। অভিজ্ঞ এই খেলোয়াড় সবার কাছেই বেশ প্রিয়। মাঠে পড়ে যাওয়ার পর প্রতিপক্ষ দলের খেলোয়াড় হলেও অ্যালেগ্রের বিপদে দ্রুত এগিয়ে আসেন আর্জেন্টিনা দলের মাতিয়াস রে। অ্যালেগ্রের পড়ে যাওয়া একেবারেই সহ্য হয়নি আর্জেন্টিনার আরেক খেলোয়াড় লুকাস রসির। সতীর্থ যেখানে এগিয়ে গেছেন শুশ্রূষায়, সেখানে রসি এগিয়ে এসে অ্যালেগ্রের মাথার পেছনে বাড়ি মেরে বসেন হকি স্টিক দিয়ে। এ ঘটনায় হতবাক হয়ে পড়ে স্পেনের বাকি খেলোয়াড়রা। ক্ষুব্ধ হয়ে রসির দিকে তেড়ে আসেন তারা। ডেলাস তো রীতিমতো গলা ধরে সরিয়ে দেন রসিকে। এমন ঘটনায় অবাক হয়ে পড়েন আম্পায়ার ও অফিসিয়ালরা। অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি ম্যাচ শেষ করে দেন আম্পায়াররা। 1-1 ড্রয়ে শেষ হয় খেলা। ম্যাচ শেষেও মাঠের বাইরে টানেলে যেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু দলের খেলোয়াড়রা। অলিম্পিকের মঞ্চে এমন ঘটনায় লজ্জায় ফেলে দিয়েছে আর্জেন্টিনা দলকে। আসরের বর্তমান চ্যাম্পিয়নও তারা। পারভিন আক্তার, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শিরোনামগুলো। চীনের পূর্বাঞ্চলে তাণ্ডব চালিয়ে সাংহাইয়ের দিকে ধেয়ে আসছে টাইফুন ইনফা। হেনান প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 63। লন্ডনেও আকস্মিক বন্যা। এবং 7 মাস বন্ধ থাকার পর বিদেশিদের জন্য পবিত্র ওমরা পালনের অনুমতি সৌদি আরবের। 10 আগস্ট থেকে 2 ডোজ টিকা নেয়া ব্যক্তিরাই পাবেন সুযোগ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।